রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ববাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার সংকট নিরসনের 7 দফা প্রস্তাব। আজ ক্যাম্পে যাবেন বিদেশি অতিথিরা। জাতীয় নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ দেওয়া হবে না, দুদক চেয়ারম্যানের হুঁশিয়ারি। অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রের পুরস্কার ঘোষণা। রাষ্ট্র নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু আজ। রঙিন লিফলেট, ব্যানার, পোস্টার ব্যবহার নিষিদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগ। দফা দাবিতে মধ্যরাতে সড়কে বুয়েট শিক্ষার্থীরা। ইন্টারকন্টিনেন্টালের সামনে রাস্তা অবরোধ, 11 ঘন্টার আলটিমেটাম। অগ্রাধিকার ভিত্তিতে মেরামত হবে ডিএনসিসির সব রাস্তা, জানালেন প্রশাসক। দ্রুত শেষ হবে মোহাম্মদপুর বসিলা ব্রিজ সড়ক মেরামত। ভরা মৌসুমেও বরিশালের নদীতে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। চাচকা নিধন আর নাব্য সংকটেই দায়ী করছে বিশেষজ্ঞরা। এবং গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি ভয়াবহ হামলা, 4 সাংবাদিক সহ 20 ফিলিস্তিনিকে হত্যা, জাতিসংঘের নিন্দা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির নির্যাতন থেকে রোহিঙ্গাদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের সমস্যা সমাধানে 7 দফার প্রস্তাবও দেন তিনি। ফাহিম ইউসুফকে সঙ্গে নিয়ে ঝর্ণা রায়ের রিপোর্ট। রোহিঙ্গা ইস্যুতে অংশীদার সংলাপে যোগ দিতে সোমবার সকালে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা বলেন। নির্বাচনের জন্য দেশ প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের জায়গায় নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেবে। আশা করছি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে একটা সমাধান বের করা যাবে। Umbilical relationship of Rohingyas with their homeland cannot be severed. So their right to return to their own home and homeland has to be secured. Therefore, we urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe, and dignified, voluntary, and sustainable return to their homes. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রোববার থেকে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। কক্সবাজারের ইনানীতে হোটেল বেওয়াজ মিলনায়তনে এই সম্মেলনে অংশ নেয় রোহিঙ্গা প্রতিনিধি, ঢাকায় অবস্থানরত বিভিন্ন কূটনীতিক মিশনের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন সহ বিশ্বের 40টি দেশের প্রতিনিধি। Was almost falling off the map of international agenda. International community to continue to support to the Rohingyas until a durable solution is found. In a world where the right of asylum is sometimes questioned, Bangladesh's response has been remarkable. সংলাপে রোহিঙ্গাদের সংকট নিরসনে 7 দফা প্রস্তাব ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। To let them go back to their own home. ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে কথা হয়েছে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে। সোমবার রোহিঙ্গা সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে এ তথ্য জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র সমাধান। সংলাপে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা রোহিঙ্গাদের মিয়ানমার নিরাপত্তা, মর্যাদা এবং পূর্ণ নাগরিকত্ব দেওয়ার দাবি জানান। ফাহিম ইউসুফের রিপোর্ট। রোহিঙ্গা সংকট সমাধানে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন শেষ হয় বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে। সংলাপে অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিজ দেশে নিরাপত্তা, মর্যাদা এবং পূর্ণ নাগরিকত্ব দেওয়ার দাবি জানান। এছাড়া রোহিঙ্গাদের উপর হওয়া নির্যাতনের বিচার দাবি করেন তারা।
the people of Bangladesh vote Bangladesh Nationalist Party to power, we understand that this Rohingya issue, we have, as I told, we have all sympathy with the Rohingyas. Temporary aid, what concrete steps in the international community willing to take to ensure justice and accountability for the crimes committed against the Rohingya people in Myanmar? Think that deportation of Rohingyas to their motherland is the only solution. But regarding deportation, we must ensure that the dignity and other security concerns are addressed. পরে 2 দিনের সংলাপ নিয়ে ব্রিফ করেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এ সমস্যার একমাত্র সমাধান। প্রত্যাবাসনের ব্যাপারে রোহিঙ্গারা যেমন স্পষ্ট করে বলে দিয়েছে এটি সমস্যার সমাধান। এই যে 30 তারিখে সেপ্টেম্বরে যে সম্মেলনটি হবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন, সেটার যে রেজলিউশন সেটা স্পষ্ট করে বলা আছে প্রত্যাবাসনের একমাত্র সমাধান। রোহিঙ্গারা বাংলাদেশ ভূখণ্ডে ক্যান্সারের মতো জানিয়ে খলিলুর রহমান বলেন, এ সংকটের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এটা গায়ে যে জ্বর হয়েছে ট্যাবলেট খেলাম না, এটা হচ্ছে এক ধরনের ক্যান্সার হয়েছে, আপনার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে কথা হয়েছে বলেও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, কক্সবাজার। আসন্ন জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। জানান, হলফনামায় কোনো প্রার্থী মিথ্যা তথ্য দিলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে দুদক। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। নির্বাচন এলেই দেখা যায় টাকার বিনিময়ে ভোট কেনা, কেন্দ্র দখল সহ নানা অনিয়ম, আর এতে অপ্রদর্শিত বা কালো টাকার ব্যবহার করতেন অনেক প্রার্থী। এমন বাস্তবতায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কালো টাকার ব্যবহার রোধে কঠিন বার্তা দিল দুর্নীতি দমন কমিশন। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান বলেন, সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে, এতে কাউকে কালো টাকার ব্যবহার করতে দেয়া হবে না। কালো টাকা নিয়ে নির্বাচনে আসার সুযোগ নেই, একদমই নেই। কিন্তু তারপরেও যদি কেউ আসে আইনের ফাঁকফোকর গলিয়ে আপনারা ধরিয়ে দেবেন, আমরা আমাদের মধ্য থেকে যতটা সম্ভব আমরা কাজ করে যাব। হলফনামায় কোনো প্রার্থী মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। প্রথমত হলফনামা দাখিল করার পরে সময় হাতে থাকে খুব কম, এটা পরীক্ষা করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় মিডিয়ায় আমাদের এই কাজটা করতে পারে। কারো যদি শুরুতেই দাখিল করার সময় আপনাদের মনে হয় যে অবিশ্বাস্য রকম কম সম্পদ দাখিল করা হয়েছে এবং বাস্তবে তার সম্পদ অনেক বেশি, এটার সাথে সাথে আপনারা রিপোর্ট করবেন, আমরা আমাদের মতো করে কাজ শুরু করব। চেয়ারম্যান জানান, ভোট বেচাকেনা বন্ধে এনফোর্সমেন্ট টিম গঠন সহ বিশেষ পরিকল্পনা রয়েছে দুদকের। আমরা নিশ্চয়ই এটা ভূমিকা রাখতে চেষ্টা করব। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। অবৈধ অস্ত্র উদ্ধারে 1.5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সড়কে যানবাহন বন্ধ করে চলাচল করায় গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি এসব জানান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এতে অংশ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দেশের অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি। যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, এসএমজির ক্ষেত্রে 1 লাখ, এলএনজির ক্ষেত্রে 5 লাখ,
আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। সড়কে যানবাহন বন্ধ করে চলাচল করায় গাজীপুরের পুলিশ কমিশনারকে দ্রুতই শোকজ করা হবে জানিয়ে উপদেষ্টা জানান, নিয়োগ বাণিজ্য বা দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এলিমিনেট হয়ে গেছে আমি বলবো না, বাট কমে আসছে। এটা যেহেতু আমাদের একটা সময় আছে, এই ভিতরে আমরা চেষ্টা করবো, আর আপনাকে এই সাহায্য সহযোগিতা পাচ্ছি, এটা কমে আসছে। ভারতে গ্রেপ্তার আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। 17 বছর ভোটাধিকার বঞ্চিত মানুষের ইচ্ছা ফেব্রুয়ারিতে পূরণ হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। এদিকে আওয়ামী লীগ আমলে তৈরি চাটুরিকতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সাইফুল রিপনের রিপোর্ট। সোমবার রাজধানীর সিরডাপে শিক্ষা ও স্বাস্থ্যের গণতান্ত্রিক পুনর্গঠনে আয়োজিত সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ সহ বিশিষ্টজনেরা। জনগণের অধিকার নিশ্চিতে ভালো শাসন ব্যবস্থা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে জানান বক্তারা। আমাদের ছাত্ররা তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আন্দোলন হয় নাই গত 15-16 বছরে, অথচ অতীতে সবসময় আমরা শিক্ষা আন্দোলনে সামনের সারিতে ছিলাম। শিক্ষা তো কাদের জন্য? খালি কি উচ্চবিত্ত আর মধ্যবিত্তের জন্য? নিম্নবিত্ত মানুষ লেখাপড়া করবে না? তো সব মিলিয়ে এখন দরকার বাংলাদেশের গভর্নেন্স। উই নিড অ্যানাদার সাউথ জন ফোর্টিস স্কুল, যেখানে গভর্নেন্স হবে। তো গভর্নেন্স হয়নি বলেই এত ব্যত্যয় বিচ্যুতি রাষ্ট্র ব্যবস্থায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিগত সরকারের সময় চাটুকারিতার কারণে দেশের যে অধপতন হয়েছে তা থেকে পরিত্রাণ পেতে হবে, নইলে 71, 90, 24-এর শহীদদের রক্ত কাউকে ছাড় দেবে না। মানুষগুলি চোখে দেখে না, পঙ্গু, ওদের বরদোয়ায় আমরা কিন্তু শেষ হয়ে যাব। সত্যিকার অর্থে উই আর নট ডুইং আওয়ার জব, নোবডি ইজ ডুইং আওয়ার জব। অ্যান্ড যারা চেয়ারে বসছেন, স্ট্যান্ডিংয়ে বসছেন, দে আর নট হোল্ডিং দিস চেয়ার properly. They are subservient to some people, not to their conscience, not to the constitution, not to the governance system. They are not doing it. যা আমাদের হয়েছে এটা নিয়ে আফসোস করে লাভ নাই, হাউতাস করেও লাভ নাই। এই জায়গা থেকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে we need to govern it nicely. We need to govern it nicely with authority, with accountability. এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটের অধিকার নিশ্চিতের তাগিদ দেন তিনি। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কোনো দেশের মানুষের একদম তৃণমূল পর্যায়ের মতামতকেও গুরুত্ব দিয়ে থাকে। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চিত মানুষ আসছে ফেব্রুয়ারিতে ভোটের অধিকার ফিরে পাবে বলে আশার কথা জানান বিএনপির এই অন্যতম নীতি নির্ধারক। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভোট কেন্দ্র দখল, মারামারি ও কারচুপি ছাড়া গতানুগতিক নির্বাচন পদ্ধতিতে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকাস্থ চাঁদপুর জেলার ইসলামী আন্দোলনের সর্বস্তরের জনশক্তিদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি। বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে পুরনো পদ্ধতি বাদ দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে উল্লেখ করে নায়েবে আমির আরও বলেন, এদেশের মানুষ সংস্কার আনতে বাধ্য করবে এবং তার ভিত্তিতেই নির্বাচন দিতে হবে। এ সময় নিজ এলাকায় গিয়ে জামাতের পক্ষে নির্বাচনের মাঠ গোছানো এবং চাঁদপুরের 5টি আসন জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। যে নির্বাচন, সেই নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি বাংলাদেশে। ভোট ডাকাতি, কেন্দ্র দখল, সন্ত্রাস, এই সব কিছুর সমষ্টি হচ্ছে ট্রেডিশনাল নির্বাচন। সংস্কারবিহীন নির্বাচন
বাংলাদেশকে সেই হাসিনা আওয়ামী জাহিলিয়াতের দিকে প্রত্যাবর্তন করাইতে পারে। ডাকসু নির্বাচনে আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার, যেখানে রঙিন লিফলেট, ব্যানার, পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে দলীয় কোনো প্রতীকও ব্যবহার করা যাবে না। এদিকে চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা এখন তুঙ্গে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই ভোটারদের মন জয় করতে মরিয়া প্রার্থীরা। অনেকেই মানছেন না নির্বাচনী আচরণবিধিও। সোমবার সকালে মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসু ফর চেঞ্জ প্যানেল নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লার অভিযোগ, কিছু প্রভাবশালী ছাত্র সংগঠন আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও ব্যবস্থা নিচ্ছে না কমিশন। গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। তাহলে আমরা করতে পারবো না, অন্যরা করতে পারতেছে। অন্যরা যদি করতে পারে তাহলে স্যার কেন আমাদেরকে অনুমতি দিলেন না? দুপুরে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। পরে শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন ভিপি প্রার্থী সাদেক কায়েম। এ সময় ছাত্রদলের ঢালা অভিযোগের সমালোচনা করেন SM ফরহাদ। আমাদের মূল চাওয়াটা হলো শিক্ষার্থীদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা। আমাদের বারবার বলেছে অভিযোগ থাকলে অভিযোগ দেন। আবিদ ভাইয়ের কাছে যদি লিগ্যাল টিম না থাকে আমাদের কাছ থেকে নিয়ে যান, আজকে মামলা করেন। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগ্যাল টিম না থাকলে, আইনে সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমাদের কাছ থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। উমামা ফাতেমার ক্ষমা চাওয়ার বিষয়টিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান। ছাত্র শিবিরের আচরণবিধি লঙ্ঘন ও সাইবার অ্যাটাকের বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান তাদের। দেখলাম লেভেল প্লেইং ফিল্ড বলতে যা আছে তার লটুকু বর্তমান বিশ্ববিদ্যালয়ে বিরাজমান নেই। কোনো ঘটনা, যে ঘটনাটা কোনোভাবে আইনের সাথে যায় না, আইন সেটাকে বৈধতা দেয় না, এখন সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই, তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সিনেট ভবনে ব্যস্ত সময় পার করেন নির্বাচনী কর্মকর্তারা। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, শেষ দিন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছেন 21 জন। এ সময় প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় আছে বলে দাবি করেন তারা। সকল পক্ষ বলছে যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই। সেটার উল্টো কথাটা হচ্ছে যে আসলে তাহলে হয়তো ঠিকই আছে, কারণ যখন সকল পক্ষগুলোই অভিযোগটা করছে তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। আচরণবিধি লঙ্ঘনের অসংখ্য অভিযোগ আসায় মঙ্গলবার প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। চলে আমরা প্রত্যেকটি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স BSF মহাপরিচালক পর্যায়ের 4 দিন ব্যাপী 56তম সীমান্ত সম্মেলন আজ থেকে শুরু হবে ঢাকায়। বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। এতে বলা হয়, BSF মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী 9 সদস্যের প্রতিনিধি দল নিয়ে সোমবার ঢাকায় পৌঁছেছেন। ভারতীয় প্রতিনিধি দলে BSF এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আছেন। এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, পুশিন, মাদক ও অস্ত্র চোরাচালান সহ আন্তঃসীমান্ত সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে 3 ঘণ্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে রাতের কর্মসূচি প্রত্যাহার করেছেন বুয়েট শিক্ষার্থীরা। ডিপ্লোমা BSc ইস্যুতে ডেস্কোর নির্বাহী প্রকৌশলীর রুমে ডেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাতে বুয়েট শহীদ মিনার থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর অবরোধ তুলে নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। হত্যার হুমকিকে নিরাপত্তার ঝুঁকি হিসেবে উল্লেখ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে ভোর 4:30টায় শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে 3 ঘণ্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে রাতের কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যায় বুয়েট শিক্ষার্থীরা। হুমকি দিয়েছে, জবাই করার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে আমাদের 2 নম্বর দাবি হলো
আমাদের যে 3 দফা দাবি রয়েছে প্রকৌশল খাতের জন্য, প্রকৌশল খাত সংস্কারের জন্য, এই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী 12 ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে হবে। 11টায় আমরা যাব সচিবালয়, ওখানে গিয়ে হয়তো প্রথমে জনপ্রশাসন সচিবালয়, জনপ্রশাসনের সচিবের সাথে, তারপরে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে। মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে বসিলা পর্যন্ত রাস্তা মেরামতের টেন্ডার হয়ে গেছে। সড়ক বিভাগ কিছুদিনের মধ্যেই কাজ শুরু করবে, এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার রাতে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বেড়িবাঁধ রোড পর্যন্ত রাস্তায় সৃষ্ট খানাখন্দ ও গর্ত মেরামত কার্যক্রম দেখতে এসে একথা জানান তিনি। বলেন, উত্তর সিটির কাজ যেন ঠিকঠাক মতো করার লক্ষ্যে শীর্ষ কর্মকর্তারা মাঠে থেকে তদারকি করছেন। তিনি বলেন, লোকবল সংকট থাকলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনদুর্ভোগ এড়াতে নিরলস কাজ করে যাচ্ছে। একই সঙ্গে যে কোনো ধরনের জনদুর্ভোগ এড়াতে এমন কার্যক্রম অব্যাহত রাখবে উত্তর সিটি কর্পোরেশন। থেকে বসিলা ব্রিজ হয়ে যে রাস্তাটা, এটা রোডস এন্ড হাইওয়ের রাস্তা, তো স্বাভাবিকভাবে আমরা আমাদের ওইখানে ইনভেস্ট করার কিংবা কাজ করার ক্ষমতাটা আমাদের নাই, রাস্তা যেহেতু আমাদের না। কিন্তু আমরা কি করেছি, আমরা এবং ডিএমপি মিলে আমরা রোডস এন্ড হাইওয়ের সাথে গত 2 মাস ধরে আমরা বারবার মিটিং করেছি, করে আমরা এইটার একটা প্রকল্প পাস করিয়েছি এবং টেন্ডার হয়ে গিয়েছে। তো সুতরাং এই কাজটিও খুব দ্রুত ধরবে। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে জুলাই মাসের রেকর্ড 4,703 টন আদা আমদানির ফলে বাজারে সরবরাহ বেড়েছে। এতে দাম 180 টাকা থেকে কমে 130 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। আমদানি অব্যাহত থাকলে দাম স্থিতিশীল এবং ভোক্তা বান্ধব থাকবে বলে আশা ব্যবসায়ীদের। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বাজারে সাধারণত একটি পণ্যের দাম ওঠানামায় অন্য পণ্যের উপর প্রভাব পড়ে, তবে এবারের চিত্র যেন পুরোপুরি উল্টো। রেকর্ড পরিমাণ আদা আমদানির ফলে বাজারে মিলছে স্বস্তি। বাড়তি সরবরাহে ধীরে ধীরে কমতে শুরু করেছে আদার দাম। সাতক্ষীরা বড় বাজারে 190 টাকা এর আগে আদার দাম ছিল, বেশি অতিরিক্ত আমদানি হওয়ার কারণে এখন 130 টাকা আদা পাওয়া যাচ্ছে সাতক্ষীরা বড় বাজারে। ব্যবসায়ীরা জানালেন, এক সপ্তাহ আগে আদার কেজি বিক্রি হয়েছে 180 থেকে 90 টাকায়, তবে এখন তা নেমে এসেছে 130 টাকায়। তারা বলছে সরবরাহ বাড়ায় দামের এই পতন হয়েছে। আগে অনেকটা দাম বেশি ছিল আদার, এবং আদার আমদানি হওয়ার কারণে অনেকটা কমে গেছে। আমদানিকারকরা মনে করছেন এই প্রবণতা অব্যাহত থাকলে বাজার আরও স্থিতিশীল হবে, ক্রেতারা সাশ্রয়ী দামে আদা কিনতে পারবেন। এইভাবে অব্যাহতভাবে আদা আসতে থাকলে এখন মানুষের নাগালের মধ্যে দামটা থাকবে, সাধারণ মানুষ আদা কম দামে কিনতে পারবে। সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা জানান, বাজারে কোনো পণ্যের সরবরাহ বাড়লে স্বাভাবিকভাবেই তার দাম কমে আসে। বর্তমানে ভোমরা বন্দর দিয়ে আদা আমদানি বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তারা উপকৃত হচ্ছেন। গত 10-15 দিন ধরে এই আদার দামটা কমতে শুরু করেছে। বাজারে এই মুহূর্তে পর্যাপ্ত আদার সরবরাহ আছে এবং দাম প্রতিনিয়তই 8-10 টাকা পর্যন্ত হ্রাস পাচ্ছে। চলতি জুলাইয়ে 4,703 টন আদা আমদানি হয়েছে, যার দাম 57 কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় 10 গুণ বেশি। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে রয়েছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সুমন, আমদানি বৃদ্ধির কারণে স্থানীয় ব্যবসায়ী ক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। বুবলি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে। এখানে মশলা জাতীয় পণ্য থেকে শুরু করে সকল পণ্যই পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রি হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আদা, বিশেষ করে মশলা জাতীয় পণ্যের মধ্যে যেগুলো অতি প্রয়োজনীয় তার মধ্যে হচ্ছে মরিচ, আদা, রসুন, এগুলো, পেঁয়াজের আমদানি কিন্তু ইতিমধ্যে ভোমরা স্থল বন্দর দিয়ে বন্ধ হয়েছে আইপি সংকটের কারণে। তবে আদা রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে এই জুলাইয়ে। ইতিমধ্যেই মানে আপনি যেভাবে উল্লেখ করেছেন যে 4,703 মেট্রিক টন আমদানি হয়েছে 57 কোটি টাকার এলসির বুনিয়াদে। তো যার ফলে এই অধিক আমদানিতে একেবারে
ক্রেতা সাধারণের হাতের নাগালে চলে এসেছে আদার দাম। আদা এখন আজকের যে দর সেটি হচ্ছে 140 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং ক্রেতা সাধারণের মধ্যে অনেকটা স্বস্তি এসেছে, যেটি 2টি সেঞ্চুরি হাঁকিয়েছিল 200 টাকা কেজির দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু গতকাল আমরা দেখেছি 130 টাকা 127 টাকা দরে একেবারে আমদানিকৃত টাটকা আদা বিক্রি হতে দেখেছি। আজকে যদিও একটু দেখা যাচ্ছে 140 টাকা, এটি আসলে কিছুটা সকাল গড়িয়ে গেলেই ধারণা করা হচ্ছে যে এটি আসলে আবারও 130 টাকার দিকেই ফিরবে এবং এই মশলা জাতীয় পণ্যের এই যে দাম কমে আসা এবং নাগালের মধ্যে আসা, এর মধ্যে আসলে ক্রেতারা যেমন স্বস্তি পাচ্ছে, আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি, তারাও আসলে জানান যেটি সেটি হচ্ছে যে যখন এই মশলা জাতীয় পণ্যগুলো সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে আসে, আদা অত্যন্ত একটি প্রয়োজনীয় রান্না সহ ব্যবহারিক প্রতিদিনের জীবনে আদা যেহেতু গুরুত্বপূর্ণ, সেই প্রতিদিনের ব্যবহার্য যে দ্রব্য, সেই দ্রব্যগুলো যখন ন্যায্য মূল্য এবং নিয়ন্ত্রণের মধ্যে আসে তখন বিক্রিও বেড়ে যায়, যার ফলে বিক্রেতারাও ক্রেতাদের মতো স্বস্তিতে থাকে। এই ছিল সাতক্ষীরার বড় বাজার থেকে ভোমরা থেকে আদা আমদানি সহ আদার যে দরদাম তার সর্বশেষ। বুবলি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমদানি বৃদ্ধির প্রভাবে যে আদার দাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন। ভরা মৌসুমে বরিশালের নদীতে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের, ফলে বেশি দামে বিক্রি হচ্ছে মাছ। এতে ক্ষুব্ধ ক্রেতারা, আর বেচাকেনা না থাকায় হতাশায় ভুগছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক প্রভাবের পাশাপাশি ব্যাপক হারে জাটকা নিধন এবং নদীর নাব্য সংকটে অভয়াশ্রমগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় কমছে ইলিশ উৎপাদন। সহকর্মী শাকিল মাহমুদের প্রতিবেদন জানাচ্ছেন শায়লা খান। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় অস্থির হয়ে উঠেছে বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সহ স্থানীয় বাজারগুলো। চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাতে দামও নাগালের বাইরে। ইলিশের উৎপাদন বৃদ্ধির প্রচারণা চললেও বাস্তবে চিত্র উল্টো। এমন পরিস্থিতিতে ইলিশের স্বাদ যেন রীতিমতো স্বপ্নে পরিণত হয়েছে ভোক্তাদের কাছে। ইলিশের যেই দাম তাতে হচ্ছে কি আমাদের মতো পরিবারের বছরে একবার দুবার খাওয়ার মতো সামর্থ্য আছে। সিজন চলতেছে, তারপরও ইলিশ মাছ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বিক্রেতারা বলছেন, প্রজনন মৌসুমে সরকার কঠোর থাকলেও পরে দেদারসে ধরা হয় জাটকা। সেই সঙ্গে নিষিদ্ধ জাল ব্যবহারেও কমছে উৎপাদন। এই সময় গত বছরও প্রচুর মাছের আমদানি ছিল, বর্তমানে মাছ আনাজ কম থাকার কারণে আমাদের বেচা বিক্রি নাই। এই বছর ইলিশের দাম অনেক বেশি, কারণ ইলিশ নাই বলেই চলে, ইলিশ শূন্য। মাছ হয়তো হাজার হাজার মন, এখন মাছ হয় 40 থেকে 50 মন। মাছের দাম তো অটোমেটিক বাইরে যাইবে। ইলিশ সংকট তো তোমার সরকার যে অভিযান দেয়, এই অভিযানটা সঠিকভাবে টেকতে আসে না। আর একমাত্র যে বেশি অভিযানটা চাপড়ি মাছের জন্য আমরা বেশি ইলিশের উৎপাদন কমার পেছনে বিশেষজ্ঞরা বলছেন, ফারাক্কা সহ বিভিন্ন বাঁধের কারণে প্রভাব পড়ছে প্রকৃতিতে। সেই সঙ্গে নাব্যতা সংকটে মোহনায় চর জায়গায় সাগর থেকে মিঠা পানিতে ইলিশ আসছে না বলেও মনে করেন তারা। যদিও ইলিশ রক্ষা ও সরবরাহ বাড়াতে অভিযান ও মনিটরিং চলমান বলছে মৎস্য বিভাগ। আমাদের প্রতিবেশী দেশ ফারাক্কা সহ অন্যান্য বাঁধ দিয়ে আপনারা আমাদের যে নদীর স্বাভাবিক পানি প্রবাহ সেটা বাধাগ্রস্ত করেছে এবং এই যে টোটাল পানি রিসোর্স, সারফেস ওয়াটার রিসোর্স, এটা কমে যাওয়া, এটা হচ্ছে আপনার ইলিশ কমে যাওয়ার মূল কারণ। নদ নদীর নাব্যতা সংকট থেকে শুরু করে প্রাকৃতিক প্রতিবেশের অনেক পরিবর্তন হয়েছে, সেজন্য ইলিশের মাইগ্রেটরি এবং অন্যান্য বিষয়েও প্রভাব ফেলে ইলিশের এই বিচরণের। ভরা মৌসুমে অন্য বছর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের 170টি আড়তে দৈনিক 100 মন ইলিশ বিক্রি হলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র 30 থেকে 40 মনে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পঞ্চগড় সদর উপজেলা সেলমেন্ট অফিসে দালালি ও প্রতারণার অভিযোগে 4 দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার বিকেলে ঠাকুরগাঁও দুদকের যৌথ টিম কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করে। দুদক জানায়, সেবা প্রত্যাশীদের কাছ থেকে ঘুষ নেয়া ও
প্রতারণার দীর্ঘদিনের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। ছদ্মবেশে পর্যবেক্ষণের পর প্রমাণ সংগ্রহ করে অভিযান চালানো হয়। পরে সেলমেন্ট অফিসারের অভিযোগে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানের সময় দুদক কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরের জিয়ানগর উপজেলার হতদরিদ্র নারী শাহিনুর বেগমকে নতুন একটি ঘর দেওয়া হয়েছে। সোমবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার। এই উদ্যোগ বাস্তবায়ন করেন সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান। নতুন ঘর হাতে পেয়ে আবেগ আপ্লুত শাহিনুর বেগম বলেন, বহু বছর ভাঙা ঘরে কষ্টে জীবন কাটিয়েছেন, কখনো ভাবেননি নিরাপদ ঘর পাবেন। তারেক রহমান ও সহায়তাকারীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগে বন্যায় পানি উঠলে ঘরে পানি উঠতো, বৃষ্টিতে ভেজতাম, উপরে ছাইনি পলিথিনে ছিল। এখন আমি তারেক রহমানের পক্ষ থেকে আল্লাহর রহমতে এখন ঘর পাইছি, তারে আমি ধন্যবাদ জানাই। জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক যখন শাহিদ ভাই যখন এইটাকে দেশনায়ক তারেক রহমানের কাছে মেসেজটা পৌঁছায়, সাথে সাথে দেশনায়ক তারেক রহমান এখানে তার সহায়তার হাত বাড়িয়ে দেয় এবং তার পাশে এসে বিগত দিনের ন্যায় দাঁড়ায়।